সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। শুরুতে জানতে চাই যে আমরা বিদ্যুৎ এবং গ্যাস সিএনজির দাম বেড়েছে, সেক্ষেত্রে বিদ্যুৎ দিয়ে যদি শুরু করি, সেখানে মানে কতটা যৌক্তিক বলবেন বিদ্যুতের দাম বাড়ানোকে? বিদ্যুতের দাম খুব বেশি কিন্তু বাড়ানো হয় নাই। অল্প সামান্য একটু বাড়ানো হয়েছে। কিন্তু এর মধ্যে কোনো যৌক্তিকতা আছে নাকি সেটা দেখা দরকার। আমরা যদি লক্ষ্য করি যে এইটার জন্য সরকার বার্ক শুনানি করেছিল এ বছরের প্রথম দিকে। তারপরে পলিটিক্যাল কারণে তারা এটার ইমপ্লিমেন্ট করে নাই, পিছিয়ে নিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু যখন এটা করা হয়েছিল, এই শুনানিটা, তখন যদি করতো তাহলে শুনানিতে কি কি বেরিয়ে এসেছিল সেগুলো এখন ডিসকাশন হতো। মূলত কোনো রকমেরই যুক্তি তারা দাঁড় করাতে পারে নাই। এর মধ্যে একটা বিরাট জিনিস হয়ে গেছে সারা পৃথিবীতে, সেটা জ্বালানি তেল সাংঘাতিক রকমের কমে গেছে। মানে এত সাংঘাতিক কমে গেছে যেটা একটা মানে কল্পনার বাইরে, কেউ ভাবে নাই এতখানি কমতে পারে। এবং আমরা যদি লক্ষ্য করি যে বিদ্যুতের দাম বাড়াবার মেইন কারণ ছিল যে আমরা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করছি। তো তেলের দাম যদি কমে যেয়ে থাকে এবং এতদিন যদি সরকার ম্যানেজ করে, তাহলে এই অবস্থায় বাড়াবার তো কোনো যৌক্তিকতা থাকে। এখন তো উৎপাদন খরচ তো বাড়ছে না। অবশ্যই বাড়ছে না, বরং কমেছে। আরেকটা জিনিস ছিল যেটা বলা অবশ্যই দরকার, যে সরকার মধ্যমেয়াদী একটা প্রোগ্রাম দিয়েছিল, আর একটু দীর্ঘ মেয়াদী। মধ্যমেয়াদী প্রোগ্রামের মধ্যে বলা হয়েছিল যে এই সময়ের মধ্যে সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র চলে আসবে, এবং এমনও বলা হয়েছিল যে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে। চুক্তি বেড়েছে সেটাই। এবং তাদের যে একটা প্রজেকশন ছিল যে বিদ্যুতের দাম কি হবে, তাতে দেখা গেল সামান্য একটু কমবে এই সময়ে এসে। কমার তো কোনো কথাই নাই, বেড়েছে। মানে একটা লেভেলেও রাখতে পারছে না, এখন তারা বাড়াচ্ছে। তাহলে আমরা যদি সম্পূর্ণ বিশ্লেষণ করে দেখি, আমরা দেখব যে এটা নিতান্তই সরকার একটা রেভিনিউ কালেকশনের জন্যই তারা এটা করছে, যুক্তি কোনো নাই। তারপরে বলা হচ্ছে যে এই যে বাড়াচ্ছে, তারপরে 4,300 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এইটা কতখানি কারেক্ট আমি জানি না, কারণ এর আগে যা ভর্তুকি দিত তার থেকে এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না যে এটা কারেক্ট। হ্যাঁ, হয়তো 2,000 কোটি টাকার মতো হয়তো দিতে হতে পারে। কিন্তু সরকার কিন্তু বলেছিল আমরা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আনছি, এটার জন্য আমরা আলাদাভাবে ভর্তুকি দেব। এটা ভোক্তা পর্যায়ে এবং জনগণের উপরে যেন চাপ সৃষ্টি না হয়, সেটার দিকে আমরা লক্ষ্য রাখব। তাহলে এখন আমাদের বিদ্যুতের দাম যা হয়েছে তার উপরে যেটা বাড়াচ্ছে, এটাতে কিন্তু আমরা আন্তর্জাতিক যে একটা বেঞ্চমার্ক আছে, সেই বেঞ্চমার্কের উপরে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি। এবং সেই জায়গা থেকে তো আমাদের উৎপাদন খাতে, সার্বিক শিল্প বা সার্বিক উৎপাদন খাতে এটা প্রভাব পড়বেই, যে মানে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। অবশ্যই পড়বে, কারণ আমরা দেখেছি যে যেই বিদ্যুতের দামটা ছিল তাতেই কিন্তু শিল্পে বেশ একটা প্রভাব পড়েছিল, এবং তারা কিছু শিল্প একদম হিমশিম খাচ্ছিল। একটা আমরা উদাহরণ দিতে পারি, স্টিল রিরোলিং মিল, যারা স্টিল তৈরি করে, তাদের খরচা, আর মানে যারা গ্রিড থেকে বিদ্যুৎ নেয় আর যাদের নিজস্ব ক্যাপটিভ জেনারেশন আছে, দেখা গেছে তাদের খরচা 3 গুণ বেশি। তবে এখন এইবার যেটা একটা সমন্বয় করেছে যে ক্যাপটিভ জেনারেশনের গ্যাসের জন্য দামটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু দ্বিগুণ করে ইন দ্য মিন টাইম ইলেকট্রিসিটির দামও যদি বেড়ে যায়, তাহলে যেই গ্যাপটা তারা ফিল করছে সেই গ্যাপটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে আমাদের একটা ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস রাখা দরকার। আমাদের কিন্তু এখন বেশ ভালো রকমের আর্নিং ইন্টারন্যাশনালি আমরা পাই, আমাদের গার্মেন্টস থেকে, টেক্সটাইল থেকে, অন্যান্য থেকে। তো এইসব জায়গায় আমরা যদি কম্পিটিটিভনেসটা না রাখি, বিদ্যুতের দাম যদি অন্য সব দেশে যা আছে সেই বেঞ্চমার্কের আমরা উপরে চলে যাই। এতদিন কিন্তু সরকার বলতো যে আমাদের বিদ্যুৎ সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুৎ, সবচেয়ে কম দামি বিদ্যুৎ এই পুরো রিজনে, কিন্তু এই বাড়াবার ফলে কিন্তু ওটা কিন্তু থাকছে না। কিছু সেক্টরে থাকছে, কিন্তু বেশিরভাগ সেক্টরে এটা থাকছে না। আরেকটি বিষয় যেতে চাই, যে বলা হচ্ছে যে বিদ্যুতের দাম বেড়েছে, কিন্তু বিদ্যুতের মানে সাধারণ ভোক্তাদের যে কথা, যে বিদ্যুতের দাম বাড়লো, কিন্তু আমি কি ঠিকভাবে বিদ্যুৎটা পাই কিনা, আমার স্থাপন ক্ষমতা বেড়েছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যে স্থাপন ক্ষমতা, ইনস্টলেশন পাওয়ার যেটা, সেটা হয়তো বেড়েছে, কিন্তু বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে 7,000, 7,500 বা 6,500 উৎপাদন হচ্ছে, সেই বিদ্যুৎটাও আবার নির্বিঘ্নে দেওয়া যাচ্ছে না। আমাদের সঞ্চালন এবং বিতরণ লাইনের যে ত্রুটিগুলো আছে,
সেটা নিয়ে যদি বলেন স্যার। হ্যাঁ, এটার যেটা যে আমরা যদি সরকারের প্ল্যানটা দেখি, তারা জেনারেশন মেগাওয়াট সবসময় বলে এসেছে। হ্যাঁ, প্রথমত যে জেনারেশনটা কোন জ্বালানি দিয়ে হবে সেটার কথাও কখনো বলে না, সেটার একটা ঘাটতি তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের তেল ভিত্তিক করতে হয়েছে। এটার সাথে যে সমপরিমাণের একটা ইনভেস্টমেন্ট চলে আসে সঞ্চালন এবং বিতরণে এবং গ্রাহক সেবাও একটা বড় জিনিস। অবশ্যই, তারপরে হচ্ছে ডিসপ্যাচ সেন্টার, যেখান থেকে বিদ্যুৎগুলা করে, এবং আমরা দেখেছি একটা বড় আকারের গ্রিড ফেলিয়ার হয়েছিল। তাহলে আমরা যদি এই সবগুলা দেখি, এখানে যেরকম ইনভেস্টমেন্ট হওয়া দরকার ছিল সেটা হয় নাই। তো এখন সরকার যেটা বলছে, এই যে 11,000 মেগাওয়াট আসলেই কিন্তু সব বিতরণ করা যাবে না, এবং তারা বলছে এটা 20,000 30,000 মেগাওয়াটে যাবে, 24,000 যাবে। তাহলে এটার জন্য যেরকম ইনভেস্টমেন্ট লাগবে, সেই ইনভেস্টমেন্টটা কি সরকার করতে প্রস্তুত আছে নাকি? যদি না করে তাহলে কিন্তু বিদ্যুৎ থাকবে, লোকরা বিদ্যুৎ পাবে না। একটা জিনিস কিন্তু, জেনারেশনে আমরা প্রাইভেট সেক্টর আনতে পারি, বিদেশি ইনভেস্টমেন্ট আনতে পারি, কিন্তু বিতরণে এটাকে কিন্তু কেউ ইনভেস্টমেন্ট করে, এটা কিন্তু সরকারের নিজস্ব টাকাই করতে হবে। হয়তো বাইল্যাটারাল কিংবা মাল্টিল্যাটারাল কিছু ফান্ডিং তারা পেতে পারে, কিন্তু এটা কিন্তু নিজের ইয়েতে করতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সার্বিক ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট, এটা একটা বিশাল একটা রিকোয়ারমেন্ট, যদি সত্যিকার অর্থে আমরা নির্বিঘ্ন বিদ্যুৎ দিতে চাই। আমরা দেখলাম স্যার যে 26.29 ভাগ গ্যাসের দাম বেড়েছে সেই হিসাবে। তার মধ্যে আমরা দেখছি যে সিএনজির দামও বেড়েছে। সবচেয়ে বড় বেড়েছে হচ্ছে ক্যাপটিভ পাওয়ারের ক্ষেত্রে যে ব্যবহার হয় গ্যাস, সেই জায়গায় আপনি এর একটু বলেছেন। তো স্বাভাবিকভাবে গ্যাসের দাম যে বাড়লো, এবং যে 2 বার্নার 650 টাকা, সিঙ্গেল বার্নার 600 টাকা, এটা নিয়ে যদি স্যার বলেন। গ্যাসের দাম বাড়াবার ব্যাপারটা আমি সম্পূর্ণ সাপোর্ট করি। আমরা এখানে একটা বিশ্লেষণ দরকার, কেন এটা, কারণ গ্রাহক পর্যায়ে অনেকেই ভাববে যে আমি কেন দাম বাড়াবার ইয়ের জন্য সাপোর্ট করছি। দুটো জিনিস, একটা হচ্ছে যে 2009-এর পরে গ্যাসের দাম বাড়ে নাই। এটা একটা বিরাট একটা ভুল হয়ে গেছে সব সরকারি, এই সরকারের। কারণ হচ্ছে এই সরকার বলছে যে গ্যাস ফুরিয়ে যাচ্ছে। গ্যাস যদি ফুরিয়ে যায়, যে কোনো একটা সম্পদ যখন এটা ডিপ্লিট করে, এটার দাম তো কম রাখা যায় না, এটার দাম যোগান কমে গেলে, ঠিক না? তো এটা আমি মনে করি কিছুটা পলিটিক্যাল কারণে, কিছুটা ইয়েদের চাপে তারা এটা করে নাই। তো অনেক বছর এটা সমন্বয় হয় নাই, এবং আমরা সবসময় বলে আসছি যে আমাদের নিজস্ব অর্থায়নে ব্যাপেক্সের মাধ্যমে এবং অন্যান্য কোম্পানির মাধ্যমে দেশে ড্রিলিং করলে আমরা সাশ্রয়ী মূল্যে গ্যাসটা পেতে পারি। সেখানেও আমরা লক্ষ্য করেছি যে তেমন কোনো সাফল্য হয় নাই, এবং ড্রিলিংও হয় নাই। হয়েছে কিছু, এখন না হওয়ার একটা বিরাট কারণ হচ্ছে এই গ্যাসের দাম যথেষ্ট বাড়ানো যায় নাই। এবার আসি, আমরা যদি দেখি যে সরকার বলছে যে গ্যাস ফুরিয়ে যাচ্ছে, এবং তারা গ্যাসের উপরেই আমাদের ইন্ডাস্ট্রিটা, আমাদের দেশটাকে মেনটেন করতে চাচ্ছে। তাহলে এটার বিকল্প কি? গ্যাস ইম্পোর্ট করা। তাহলে এলএনজি ইম্পোর্ট করার কথা হচ্ছে। এই মুহূর্তে এলএনজির দামটা একটু কম, কিন্তু এলএনজি প্রাইস তেলের প্রাইসের সাথে অতখানি মুভ করে না। যেভাবেই বিশ্লেষণ করেন না কেন, আপনি $10 থেকে $12 পার মিলিয়ন বিটিউ কিংবা 1000 ঘনফুটের কমে গ্যাস আনা যাবে না। যেখানে আমরা সারা দেশে $1.7 গ্যাস দিচ্ছি, তার মানে আমরা যেই জিনিসটা দিয়ে এটা সাবস্টিটিউট করছি শর্টটা, সেটা এখন যেই দামটা সরকার পাচ্ছে তার 5 থেকে 6 গুণ তাহলে আনতে হচ্ছে। তাহলে কি একটা এক্সপেন্সিভ জিনিস দিয়ে, যেমন আমরা দেখেছি যে তেল একটা এক্সপেন্সিভ জিনিস দিয়ে সরকার ওই ঘাটতিটা মিটিয়েছিল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে, এখন তারা ইকুয়ালি একটা এক্সপেন্সিভ জিনিস দিয়ে গ্যাসের ঘাটতিটা মেটানোর চেষ্টা করছে। এটার ইম্প্যাক্ট যে কি হবে আমরা কিন্তু কেউ এখনো বলতে পারছি না। কিন্তু যেদিন থেকে এলএনজি প্রথম ইম্পোর্ট হওয়া আরম্ভ করবে, সেদিন থেকেই এই গ্যাসের দাম সব সেক্টরে $4.5 নিয়ে যেতে হবে। তা না হলে, এখন কিন্তু গ্যাস সেক্টর থেকে সরকার একটা ভালো অঙ্কের টাকা পায়, ওটা তো মুছেই যাবে, এবং আমাদেরকে ভর্তুকি দিতে হবে। তাহলে আমরা বিদ্যুতে ভর্তুকি দিচ্ছি, আমরা গ্যাসে ভর্তুকি দিচ্ছি, এবং সেই অবস্থায় যদি তেলের দাম বেড়ে যায়, তেলেও ভর্তুকি দিতে হবে।
এই যে আমরা সব সেক্টরে প্রাথমিক জ্বালানিতে আমরা ইম্পোর্টের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছি, এটা একটা 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 আমি মনে করি একটা চিন্তার বিষয়। এবং আমাদের তো যেটা বলছে যে শিল্প খাতে বা বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল, বন্ধ আছে। আমাদের বলা হচ্ছে আবাসিক খাতেও গ্যাসের ব্যবহার ধীরে ধীরে কমায় দেওয়া হবে সিলিন্ডার গ্যাসের মাধ্যমে। এই এখন শিল্প খাতে আপনি কতক্ষণ বন্ধ রাখতে পারবেন? না, শিল্প খাত বন্ধ রাখা যাবে না। শিল্প খাত বন্ধ রাখলে আমাদের অন্যান্য এত ইম্প্যাক্ট হবে, বিনিয়োগের ক্ষেত্রে সরাসরি বিনিয়োগ প্রভাব হবে পড়ছে। না। শিল্পতে কিন্তু এখন কানেকশন এখন দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। এখন শিল্পকে তাহলে প্রস্তুত হতে হবে, আবার বিশেষ করে যে অর্থনৈতিক যে অঞ্চলগুলো হবে সেখানে তো গ্যাস লাগবে। সেখানেও গ্যাস লাগবে। তাহলে শিল্পকে প্রস্তুত হতে হবে যে এই বেশি দামের এলএনজি এসে আর যখন আসবে তারা গ্যাস পাবে। শিল্প যদি এলএনজির যে দাম এবং আমাদের গ্যাসের সাথে মিশ্রণ করার পরে যেই দামটা হবে সেই দাম দিতে যদি প্রস্তুত থাকে, তাহলে কিন্তু তারা সবসময় গ্যাস পাবে। ইভেন ক্যাপটিভের জন্য তারা পেতে পারে যদি তারা সেই দাম স্যার যেটা দিতে বলছেন যে রাজি থাকে। $4.5 যে গ্যাস পৌঁছে যাবে দাম বা বিক্রি করতে হবে, হয়তো আরো বেশিও লাগবে। না, ওটা প্রথম আমরা দেখি, তারপরের লটে যখন আসবে তখন এটা বেড়ে যাবে $12। হ্যাঁ, $12 না, তখন $8 $8 থেকে। এবং আমরা দেখেছি যে হিসাব দেখেছি যে 2040 সালে যখন আমাদের গ্যাস আর থাকবে না, সম্পূর্ণ আমরা যদি ইম্পোর্টেড এলএনজি থাকে, কোনো অবস্থায় তখন এলএনজির দাম $20 কম হবে না। $20 পার মিলিয়ন বিটিউ কিংবা 1000 ঘনফুটে এই দামে আমাদের ইন্ডাস্ট্রি চলবে কি চলবে না, তারা ম্যানেজ করতে পারবে না, উৎপাদন হবে সেটা দেখতে সেটা হবে। বাজারে যাবে কিভাবে। এখানেই যেটা দেখা উচিত যে তাহলে ইন্ডিয়া ম্যানেজ কি করে। ইন্ডিয়ার যেটা হচ্ছে তাদের সুন্দর একটা জ্বালানি পলিসি আছে। জ্বালানি পলিসির মাধ্যমে তারা একটা বিজনেসম্যান, একটা এন্টারপ্রেনার, সে কোন জ্বালানি ব্যবহার করবে সে চুজ করে নেয়। ইন্ডিয়ায় এমনও জায়গা আছে তারা কাঠ দিয়ে ইন্ডাস্ট্রি চালাচ্ছে, এমনও জায়গা আছে ধানের তুষ দিয়ে চলছে, কয়লাতে তো চলছেই, শিল্পের প্রকারভেদ ভেদে ইভেন ফার্নেস অয়েল দিয়েও তারা চালাতে পারে অনেক জায়গায়। আমরা কি করেছি, আমরা ফার্নেস অয়েলটাকে, আমরা তেলের দামটাকে, ওয়ার্ল্ড প্রাইস তেলের দাম কমা সত্ত্বেও আমরা তেলের দামটাকে সেখানেই ধরে রেখেছি। তাহলে বিজনেসম্যানরা যে এই যে একটা কম দামে যে ফার্নেস অয়েল পেতে পারতো সেই বেনিফিট থেকে তারা ডিপ্রাইভ হচ্ছে। তাহলে ইন্ডিয়া যেটা করেছে অলরেডি, গ্যাসের উপর চাপটা কমতো। ইন্ডিয়া যেটা করেছে প্রত্যেকটা জ্বালানি, বিদ্যুৎ সব কিছুকে একটা মার্কেট প্রাইস এবং আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে, যাতে কোনো রকমের ভর্তুকিও দিতে হচ্ছে না, কোনো রকম লাভও সরকার তেমন কিছু করছে না। এইটা হলো একটা মডার্ন ইকোনমি, প্রত্যক্ষ লাভ করছে না। একটা মডার্ন ইকোনমির এটা প্রয়োজন। আমরা কিন্তু আর ছোট দেশ নাই সেই অর্থে, কিন্তু সরকার কিন্তু এটা করতে পারে নাই। গ্যাস নিয়ে তো আলোচনাটা শেষ করা যাচ্ছে না, যে আমাদের সমুদ্র থেকে গ্যাস আনবো, সেই জায়গায় গ্যাস অনুসন্ধান নেই, আমরা ওইভাবে ওই জায়গাটা করতে পারছি না, পারি নাই ওইটা বলাটাই ভালো, পারি নাই বলাটাই ভালো, বা আমাদের উদ্যোগে স্বচ্ছতা নেই সেটা বলা যেতে পারে। দুইটা ইস্যু আছে, স্বচ্ছতা নেই এবং যেই গতিতে করা উচিত এবং যেরকম ম্যান পাওয়ার দরকার এগুলো করার জন্য, সেটা একটা বিরাট ইস্যু আছে। কিন্তু একটা খুব বড় ইস্যু আছে, কারণ ওখানে যেই এক্সপ্লোরেশনটা হবে এটা তো আমাদের দেশীয় কোম্পানি করতে পারবে না, তো বিদেশি কোম্পানিদেরকে ডাকতে হবে। এখন বিদেশি কোম্পানির একদম সরাসরি তারা বলে দিয়েছে যে বাংলাদেশ গ্যাসের জন্য যেই দাম দিচ্ছে সেটাতে তারা এক্সপ্লোরেশন করবে না, করতে পারবে না। বাংলাদেশ কিন্তু এটা বাড়িয়ে 5.5 থেকে 6.5 গেছে, কিন্তু ওরা বলছে 7.5 হচ্ছে মিনিমাম দিতে হবে। তাহলে এখন আমরা $7.5 তাদের গ্যাসটা তাদেরকে $7.5 থেকে তাদের কাছ থেকে কিনতে হবে। এখানে দুইটা জিনিস আছে যেটা অনেকেই অ্যাপ্রিসিয়েট করে না, যে একটা বিদেশি কোম্পানি যখন ইনভেস্টমেন্ট আরম্ভ করে, আজকে থেকে যদি আমি ইনভেস্টমেন্টটা আরম্ভ করি, যেদিন আমি গ্যাস আবিষ্কার করব তারপরে প্রোডাকশন হবে, এই পুরা প্রসেসটা প্রায় 10 বছর লেগে যায়। তো 10 বছর ধরে তারা টাকা ঢালছে এবং তারপরে তাদের টাকাটা উঠে আসে। এই কারণে 10 বছর ব্যাপী যে এই যে বিনিয়োগ এবং এটার উপরে যে সুদ এটা হয় এবং তাদের যে ইনভেস্টরদেরকে স্যাটিসফাই করতে হয়, এই কারণে তারা এই দামটা একটু বেশি চায়। এটা যদি আমি যেদিন খনন করলাম সেই দিনই গ্যাস পেলাম, 1 বছর পর আরম্ভ করে দিলাম, তাহলে কিন্তু এটা $4.5 দেওয়া যায়, হ্যাঁ $5 দেওয়া যায়। কিন্তু এই যে লং যেটা, এই কারণেই গ্যাসের এখন আমাদেরকে দেখতে হবে যে ইন্টারন্যাশনালি এটার যে সাবস্টিটিউট এলএনজির দাম কিন্তু আমি যেটা বললাম $12 উপরে। তো $12 উপরে যদি হয় তাহলে আমরা কেন $4 পাবো প্রথমবার স্যার? হ্যাঁ, ওই বললাম $4
না না, আমি বললাম এলএনজি কিনতে হলে, ও, কিনতে হলে, কিনতে হলে আমি বললাম যে এলএনজি আসার পরে আমাদের দেশে $4.5 গ্যাসের দাম করে দিতে হবে, বিক্রি করতে হবে, আচ্ছা, না না তো লস হবে আমাদের। আচ্ছা, হ্যাঁ, সেটাই। তাহলে এই ইয়েটা, এই যে আমাদেরকে এই প্রাইসটা অ্যাট্রাকটিভ করতে হবে, তা না হলে কিন্তু এই এক্সপ্লোরেশন করা যাবে না। আমরা যদি নিজেরা করতে পারি, নিজেদের টাকা দিয়ে নিজেরা না, বাপেক্স তো বাপেক্সের কি সেই সক্ষমতা তৈরি না, হয়েছে সক্ষমতা না, তারা তারা কি বলে এটা পুরো ম্যানেজ করে কি বলে ড্রিলারদেরকে এনে যদি করতে পারে, কিন্তু সেটার জন্য একটা ক্যাপাসিটি লাগে, সেটার জন্য যে পুরো সার্বিক জিনিসটা বুঝতে হবে, সেই দক্ষতাটা ব্যাপেক্স এখনো পায় নাই। আচ্ছা, আমি একটু যেতে চাই যে আঞ্চলিক পাইপলাইনের মাধ্যমে যে গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা, সেই জায়গায় বাংলাদেশ কতটুকু এগিয়েছে বা খুব যুক্ত বেশি হওয়ার চেষ্টা খুব করছে? বেশি আগাতে পারে নাই। আঞ্চলিক গ্যাসটা আমি যা দেখতে পাচ্ছি, একটা আসতে পারে মিয়ানমার থেকে, আরেকটা যদি আমরা খুব বড় কোনো পাইপলাইন চিন্তা করি যে ওই তাজিকিস্তান, ওখান থেকে পাকিস্তান, ওই ইন্ডিয়া থ্রু, তাহলে ইন্ডিয়া যদি ইরান, পাকিস্তান, হ্যাঁ ইন্ডিয়া ওইসব জায়গায় ইরান থেকে, IPI হ্যাঁ আইপিএ, তাহলে ওইখানে যদি করে, বাট ওখানে আমাদের যেটা ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে একটা কোলাবোরেশন লাগবে, যেটাতে এই গ্যাসটা আসতে পারবে। সেটা একটু কমপ্লিকেটেড এবং এটা ফিউচারে হয়তো হতে পারে, আপাতত না। আপাতত মিয়ানমারের গ্যাসটা আনা যেতে পারে, কিন্তু মিয়ানমারের গ্যাস আনার ব্যাপারে কিন্তু আমরা অলরেডি একবার ফেল করেছি, তখন যে আসতে পারে। কিন্তু এখন মিয়ানমারের গ্যাসের উপরে এত দেশের চোখ যে আমি ঠিক ঠিক শিওর না যে আমরা এই খেলাটায়, যেহেতু প্রথমবার আমরা হ্যাঁ অবহেলা মানে হারিয়েছি, আমরা এই খেলাতে পারবো। সো আমি মনে করি যে এই গ্যাস আনার কোনো সম্ভাবনা আমি দেখছি না। আমাদের গ্যাস আনতে গেলে ওই এলএনজি, সিএনজি নিয়ে কথা বলতে চাচ্ছিলেন আপনি? সিএনজি নিয়ে আমি যেটা কথা বলতে চাই, একটা বড় অ্যামাউন্টের গ্যাস আমাদের এই গাড়ির জন্য চলে যাচ্ছে। আমরা যদি দেখি সিএনজির যে উদ্দেশ্য ছিল, এটা হচ্ছে বায়ু দূষণের জন্যই কিন্তু করা হয়েছিল। তাহলে বায়ু দূষণের যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে যদি বাসগুলা এবং যে থ্রি হুইলার, যেটা সিএনজি যেগুলোকে বলি, সিএনজি আর গণপরিবহন আর 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 ধরো সরকারি গাড়ি টাড়ি এগুলোতে হয়, প্রাইভেট সেক্টরের গাড়িগুলোকে যদি আমরা সরাই দিই, হ্যাঁ, তাহলে কিন্তু একটা বিরাট অ্যামাউন্টের গ্যাস এখানে সাশ্রয় হয়। এবং শুধু তাই না, এই যে রাস্তায় যে জ্যাম হচ্ছে, এটার একটা বড় কারণ হচ্ছে, আমি যদি 100 টাকার গ্যাস দিয়ে সারাদিন চলতে পারি, তাহলে কেউ সাশ্রয়ী হবে না। অতটুক চলতে আমি যদি ব্যবহার করি, কি বলে তেল, তাহলে ওখানে আমার 800 টাকার মতো লাগছে। যখনই ওই 800 টাকা, তখনই মানুষ কেয়ারফুল হবে যে গাড়িটা আমি কতখানি চালাচ্ছি। এবং আমি মনে করি যে 25 to 30% এই যে রাস্তার এই লোডটা কমে যাবে। এরপরেও একটা কথা আছে, আমাদের দেশে কিন্তু কিছু গাড়িতে ব্যবহার করার তেল যেটা বলি, এটা কিন্তু আছে, এই যে কনডেনসেট যেটা এইটা এখন এত এক্সেস হয়ে গেছে, যেটা এটা আমাদেরকে এক্সপোর্ট করতে, তাহলে আমাদের দেশীয় জিনিস আমাদেরকে এক্সপোর্ট করে দিতে হচ্ছে, কারণ আমরা অল্টারনেটিভ সিএনজি দিয়ে গাড়ি চালাচ্ছি। আমাদের এই পেট্রোলটা আমরা যদি ব্যবহার করতাম, তাহলে আমাদের এখানে সিএনজিটা, তাহলে আমি মনে করি অনতিবিলম্বে সরকারের এই সিএনজি পলিসিটা রিভিউ করা দরকার। একটা মস্ত বড় এই ভুল করে ফেলেছি আমরা অলসো সিএনজির ব্যাপারে, আমরা লং ডিস্টেন্সে সিএনজি অ্যালাউ করেছি। এটা তো কোনো দরকারই ছিল না, কারণ এটা তো কোনো বায়ু দূষণের কোনো লাভ হচ্ছে না, এটাতে শুধু লাভ হচ্ছে শহর দূষণের বিষয় ছিল, শহরের বায়ু দূষণ ছিল।